আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সকলের? আশা করছি তোমরা সকলেই ভালো আছো। নিয়ে আসলাম তোমাদের জন্য সম্পর্কের দেয়াল গল্পের সমাপ্ত পর্ব। তো চলো বেশি কথা না বলে গল্পটি শুরু করা যাক। সকাল একটা অনিন্দা সুন্দর সকাল। গরমকাল, কুয়াশা নেই, ঠান্ডাও নেই। মাথার উপর বৈদ্যুতিক পাখা ঘুরছে, জানালার ফাঁক দিয়ে সূর্যের আলো প্রবেশ করছে রুমে। ঘুম ভেঙে যায় তিন্নির। মেয়েটা এই বাড়িতে সবচেয়ে বেশি অসহায়। রামিম তবুও তিন্নিকে বলতে পারে সে তাকে ভালোবাসে, কিন্তু তিন্নির হাত পা বাঁধা, সাথে মুখটাও। সে বলতেও পারে না নিজের মনে লুকিয়ে থাকা কথাগুলো। এভাবেই কেটে যায় আরো কিছু সকাল। তিন্নির বিয়ের দিন ঘনিয়ে এসেছে। রামিম ছেলেটা অসহায়ের মতো শুধু তাকিয়ে আছে তিন্নির দিকে। কান্না মিশ্রিত চোখে গলা ভারী করে একটা দীর্ঘশ্বাস ফেলে। সিগারেটের টান দেওয়া ছাড়া আর কিছু করার নেই রামিমের। মানুষ মাঝে মাঝে কিছু পরিস্থিতিতে পড়ে যেখানে দুইটা উপায় থাকে। একটা হলো পারবো না, আর একটা হলো তুই করিস না। তুই করিস না কথাটা অনেক বড় একটা শর্তের বিনিময় হয়। এমন একটা কথা যেটাকে অমান্য করা যায় না। অমান্য করলে কয়েকটা মানুষের জীবন নষ্ট হয়ে যাবে। এর থেকে নিজের কষ্টটা মেনে নেওয়াই উত্তম মনে করে মানবজাতি। তবে বিবেকহীনরা অন্য দলে, তারা একবার যা ভাবে তাই করে। ছাদে দাঁড়িয়ে আছে রামিম আর তিথি। তিথি একটা কথা বলেছে রামিমকে, খুবই ছোট একটা কথা, তবে কথাটার প্রতিক্রিয়া থেকে যাবে সারা জীবন। কখনো হয়তো ক্ষত হয়ে জ্বলবে, আবার কখনো আগুন হয়ে পোড়াবে, কখনো বা বরফ শীতল অনুভূতি দিবে। রামিম জানে না কোনটা হবে, তবে রামিমের উত্তর একটাই, তিন্নি ছাড়া আমার জীবনে আর কেউ আসবে না। তিথি আজও কান্না করে না। হাস্যোজ্জ্বল একটা মুখ নিয়ে মনে মনে বলে, রামিম তুই সত্যি তিন্নিকে ভালোবাসিস, আমি তোর কেউ না। তিথি চলে যায়। কিছু গল্পের সমাপ্তি এভাবেই হয়ে যায়। কিছু গল্প থেকে যায় জ্বালায়, পোড়ায়, কাদায়, ভাবায় আর হাসায়। কখনো কখনো মনে হয় একটা কিডনি নেই, বাম পাশটা খালি। কখনো বা মনে হয় আমার হৃৎপিণ্ডের ডান পাশে। এরকম হাজারো ভাবনা কল্পনায় থেকে যায় কিছু গল্প। রামিম দুদিন হলো বাড়িতে ফিরছে না। শিয়াবের বাড়ি থাকে। শিয়াব হলো রামিমের বন্ধু। বাড়ি না ফেরার কারণই সবাই জানা। রামিমের এত কোলাহল ভালো লাগে না। এত মানুষ কেন বাড়িতে, কেন এত আয়োজন? তিন্নির গায়ে হলুদ আজ, কাল বিয়ে। এত তাড়াতাড়ি যে বিয়ের ডেট পড়ে যাবে সেটা কেউই ভাবেনি। তবে তিন্নিকে তাদের এতটাই পছন্দ হয়েছে যে এত তাড়াতাড়ি বিয়ের ব্যবস্থা। কামরুল সাহেব খোঁজ নিয়ে শিয়াবদের বাড়িতে আসেন। রামিম চিৎপটাং হয়ে শুয়ে শুয়ে সিগারেট টানছিল। কামরুল সাহেব রুমে প্রবেশ করেন। রামিম অবাক হয় না, সিগারেটও ফেলে না। কেউ আসেনি এমন একটা ভাব নেয় রামিম। কামরুল সাহেব রাগান্বিত হয়ে দ্বিতীয়বারের মতো রামিমের গায়ে হাত তোলে। চরকে চোখ থেকে চশমা খুলে পড়ে যায় রামিমের। রামিম মুচকি এসে কামরুল সাহেবের পিছু পিছু যায়। সেও জানে না কেন মারলো, সিগারেট খাওয়ার জন্য নাকি বাসায় না যাওয়ার জন্য। অবশ্য বাসায় না থাকলে তাদেরই ভালো, এমনটাই মনে করে রামিম। রামিম পিছু পিছু হাঁটে আর ভাবে, আমি তোমার কথা রাখবো বাবা। বাহ, বাড়িটা তো বেশ ভালোই সাজিয়েছে। আজ রামিম আর তিন্নির বিয়ে হলে কত না ভালো হতো। দুজনে আজ হয়তো একে অপরকে হলুদ লাগাতো। কখনো আলাদা হতে হতো না তাদের। আগের নিয়মেই চলতো তাদের বৈবাহিক জীবন। কেউ কাউকে ওগো শুনছো ডাকতো না, ডাকতো রামিম এদিকে আয়। রামিমও হয়তো রাগ করে ঝগড়া করতো না। তিনি ভুল করলে চুল টেনে দৌড় দিত। দুটো বাচ্চা সবসময় বাচ্চাই থেকে যেত। কিন্তু আজ বুকে কষ্ট চেপে দেখতে হচ্ছে তিন্নির বিয়ের কাজ। কারণ সমাজ কি বলবে। রামিম বাসায় আসার পর আর বাইরে বের হয়নি। ধোঁয়ায় কেসে উঠেছে রামিম। দম বন্ধ হয়ে আসছে তার। জানালা খুলে বিছানায় গা এলিয়ে দেয়। কয়েক মুহূর্ত পর ঘুমিয়ে পড়ে সে। তিন্নি পাশে বসে আছে, কাঁদতে কাঁদতে মুখ ফুলিয়ে ফেলেছে। গা থেকে হলুদের গন্ধ আসছে। মাদকতা আবার কাজ করছে রামিমের। নাজনীন বেগম মূর্তির মতো দাঁড়িয়ে আছে। দরজার পাশে কামরুল সাহেবও দাঁড়িয়ে আছে। পানির মগ আর বালতি নিয়ে রহিমা কাকি বসে আছেন। টুনি এ ঘরে আসবে না, তার আবার অসুস্থ মানুষের অ্যালার্জি। বাকি রইল রুস্তুম মিয়া, সেও এসে যাবে কিছুক্ষণের মধ্যে, তাহলেই পরিপূর্ণ। রামিম চোখ খুলে তিন্নিকে দেখে, আবার চোখ বন্ধ করে ফেলে। তিন্নি মেয়েটা বলতে গিয়েও পারে না, বাবা আমি রামিমকে বিয়ে করতে চাই, ওর সাথেই থাকতে চাই। রামিম কিন্তু ঠিকই বলেছিল, কেউই মানেনি, না তিন্নি না কামরুল সাহেব। মানিয়ে নেওয়াটাই ভালো। তবে রামিমের কি হবে? ছেলেটার কষ্টে সবচেয়ে বেশি কষ্ট পায় তিন্নি। একবার কি বলা যায় না, রামিম তোকে অনেক ভালোবাসি, তোর থেকেও বেশি, নিজের থেকেও বেশি। আমাকে নিয়ে চলে যা অনেক দূরে, যেখানে কোনো সমাজ নেই, নেই কোনো মানুষ, যেখানে কেউই জানবে না তুই আমি দুজনেই ভাই বোন। রামিম ঘুমের ঘরে বলে ওঠে, তিন্নি চল পালাই, আমি তোকে ছাড়া বাঁচতে পারবো না। তুই আমার না হলে আমার জীবন বৃথা। তখনই তিন্নি শব্দ করে কেঁদে ফেলে। কামরুল সাহেব দরজা ছেড়ে নিজের রুমের দিকে পা বাড়ান। রাহিমা কাকি আঁচলে মুখ ডেকে বেরিয়ে যান। নাজনীন বেগমও চলে যান। এই সময়টা একান্তই দুজনের, রামিম আর তিন্নির। তিন্নি সহ্য করতে পারে না। কয়েক ফোঁটা পানি গলা বেয়ে রামিমের ঠোঁটের উপর এসে পড়ে। লোনা পানির স্বাদ পায় রামিম। তবে সে গভীর ঘুমে মগ্ন। এসবের কিছুই মনে নেই তার। যদি ঘুমিয়েও মানুষ দেখতে পেত, তবে লুকোনোর কিছুই থাকতো না।
আপন মানুষটা যে তার মুখের দিকে তাকিয়ে চোখের জল ফেলছে সেটা জানা যেত। মাথার পাশে বসে কান্না করার চাইতে মনে হয় ভালোবাসি বলাটাই বেশি সহজ ছিল। শুধু রামিম তিনি নয়, ভালো নেই এই পরিবারের কেউই। সেই হাসি ঠাট্টা আনন্দ কোনোটাই নেই এই পরিবারে। মানুষগুলো কেমন যেন মৃত। এই মানুষগুলোর আচরণের পরিবর্তন এসেছে টুনিরও। আগের মেয়েটা অনেক দুষ্টুমি করত, কিন্তু এখন সে গম্ভীর থাকে। আসলে ছোটরা বড়দের দেখে শিখে। এই মেয়েটাই হয়তো বড় হয়ে একদিন বলবে প্রেম ভালোবাসা ভালো না, এসব করলে মানুষ মারা যায়। তারপর চশমাটা খুলে আড়ালে চোখ মুছে ভাবে রামিম আর তিন্নির কথা। বড় আজব লাগে তাই না? পৃথিবীর নিয়মই এটা। না, পৃথিবী নয়, প্রকৃতির। রামিমের ঘুম ভাঙে, উঠে বসে সে। রুমটাতে একটা বাজে রকমের গন্ধ আসছে। সহ্য হচ্ছে না, তবে খানিকক্ষণ পরে বুঝতে পারলো তার মুখ থেকেই সেই গন্ধটা আসছে। মাথা ঝিমঝিম করা গন্ধ, মাদকতার এমনই গন্ধ। রামিম পাশে বসে দেখে তিন্নি বিছানায় মাথা রেখে আধাশোয়া অবস্থায় ঘুমিয়ে আছে। মেয়েটা তো সিগারেটের গন্ধ সহ্য করতে পারে না, তবে এই গন্ধ কিভাবে সহ্য করছে কে জানে। রামিম রুম স্প্রে মেরে তিন্নির গালে হাত রাখে। একটা চুমু আজ খেতেই হবে, নইলে ইচ্ছেটা অপূর্ণ হয়ে যাবে রামিমের। যদিও অবৈধ, তবে বৈধ কিছু তো কেউই মানল না। এতটুকুতেই ক্ষতি কি? রামিম তিন্নির কবলে একটা চুমু খায়, দীর্ঘ একটা চুমু। দম নেয় না রামিম, শ্বাস বন্ধ করে রাখে আর ভাবে যদি এভাবেই মৃত্যু হয়ে যেত তবে কতই না ভালো হতো। দম পুড়িয়ে যায়, না চাইলেও নিঃশ্বাস নেওয়া হয়। অথচ এভাবে শ্বাস বন্ধ করে শেষ নিঃশ্বাসটা নিতে পারলে সব দুঃখ মুছে যেত। রামিম ব্রাশ হাতে নেয়, আরেকবার তিন্নির দিকে তাকিয়ে মুচকি হাসে। এ হাসি আনন্দের নয়, শত বেদনা মিশ্রিত না পাওয়ার হাসি। এ হাসি বিজয়ের নয়, কিছু মানুষের মন রক্ষার্থে পরাজয় স্বীকার করা হাসি। ওয়াশরুমে যেতেই তিন্নির চোখ খুলে ঘুমায়নি সে, জেগেই ছিল। ভালোবাসাটা মিথ্যা নয়, মিথ্যা এই সমাজের নিয়ম। দুটো মানুষ এতটা ভালোবাসে নিজেদের, কিন্তু সমাজ বলে ভাই বোন, আবার কিসের ভালোবাসা? পৃথিবী ধ্বংসের সময় হয়ে এসেছে, নইলে কি এসব দেখতে হয়? কিন্তু পৃথিবীতে যে অহরহ পরকীয়া হচ্ছে, একজনের বউ 10 জনের সাথে শারীরিক সম্পর্ক করছে, আবার একজনের স্বামীও কত মেয়ের সাথে শারীরিক সম্পর্কে আবদ্ধ হচ্ছে। সমাজে এটা নিষিদ্ধ নয়, গোপনে সবই চলছে। আর এদিকে ভাই বোন না হওয়া সত্ত্বেও দুটো মানুষকে পৃথিবীর সর্বোচ্চ সাজাটা দেওয়া হচ্ছে। তিন্নি মেয়েটার খুব ইচ্ছে হচ্ছে রামিমকে নিয়ে পালানোর। কাল বিয়ে, আজ এসব চিন্তা ভাবনা কোনোভাবেই নামাতে পারছে না মাথা থেকে তিন্নি। মায়া বেড়ে গেছে ছেলেটার প্রতি। তিন্নি ভাবে শেষ মুহূর্তে একটা অলৌকিক কিছু হোক, মিলে যাক দুজনে। রাত হয়েছে, বাড়ি ভর্তি মেহমান। নিচে সবাই আড্ডা দিচ্ছে, কত আনন্দ করছে সবাই। কামরুল সাহেবকে দোতলা থেকে লক্ষ্য করে রামিম, সেও অনেক খুশি। সবার খুশি মাটি করে তিন্নিকে নিয়ে পালাবে না সে। এই পরিবারের হাসি খুশিটা বজায় থাকুক। রামিম না হয় সবার হাসির কারণ হয়ে নিজেই কেঁদে যাবে। তবে এই বাড়িতে কয়েকজন মানুষের মুখে হাসি নেই। রুস্তুম মিয়া, নাজনীন বেগম আর রহিমা কাকি। তিন্নির তো ভীষণ ব্যস্ততা, শাড়ি গহনা আর নানান রকম জিনিস নিয়ে সে ব্যস্ত হয়ে গেছে। এত মানুষের মাঝেও রামিম আজ একা। এতটাই একাকিত্ব, আশেপাশে পুরো পৃথিবী থাকতেও যখন মনে হয় আমি একা, আসলে সেটাই একাকিত্ব। খালাতো ভাই বোন এসেছে, রামিমকে জোর করে ছাদে নিয়ে গেল। মদ পান এই বাড়িতে নিষেধ নয়। কোনো বড় অনুষ্ঠানের সময় বাইরে থেকে আনানো হয় কয়েক বোতল মদ। এবারও এসেছে, তার ওই 2 বোতল নিয়ে ছাদের গেট লাগিয়ে দেয় শুভ অনিক রাহাত। এই ছেলে তিনটাকে রামিমের খুব একটা পছন্দ না। আজ বড় আপন মনে হচ্ছে তাদের। ওরা 3 জনে একটা বোতল খোলে, আর রামিম একা একটা বোতল খোলে। শুভ অবাক না হয়ে পারে না। আগের বার যখন এসেছিল, হাফ গ্লাস খাওয়ার আগেই পড়ে গিয়েছিল রামিম। আজ পুরো বোতল খুলে নিল একা। ওসব ভাবার সময় নেই, নেশার জিনিস সামনে রেখে কিছু ভাবতে নেই। সব ভাবনা দূর করার জন্যই তো এসব। গুড় করে মেঘ ডাকে, হঠাৎ বৃষ্টি নামলে ভালোই হয়। রামিম ছেলেটার চোখের পানি কেউই দেখবে না। মাথা ভারী হয়ে আসে 4 জনের। ছাদে 4 হাত পা ছড়িয়ে 4 জন চারদিকে শুয়ে আছে, আর সবাই যার যার মনের কথা বলে যাচ্ছে। নেশার ঘরে মানুষ সত্য কথা বলে, তবে সকাল হলে এসব কিছুই কারো মনে থাকে না। সকাল হয়, রন্টি মামা বউ সহ এসেছে। রামিম আরেকবার কামরুল সাহেবের দরজায় কড়া নাড়ে। হাসি মুখে দরজা খুলে দেয় কামরুল সাহেব। কামরুল সাহেব বলল, কিছু লাগবে? রামিম বলল, বাবা। কামরুল সাহেব বলল, হ্যাঁ বলো। রামিম পায়ে হাত দিয়ে বলল, বাবা, আমার তিন্নিকে চাই। আজ না হলে আর কোনোদিনই পাবো না। বাবা, দুটো মানুষের জীবন নষ্ট করে দিও না। তিন্নি কখনো ভালো থাকবে না আমাকে ছাড়া। কামরুল সাহেব রাগান্বিত কণ্ঠে জবাব দেন, তিন্নি কখনো তোকে বলেছে ও তোকে ভালোবাসে? ও আমার পছন্দের ছেলেকে বিয়ে করবে আর সুখে থাকবে। রামিম বলল, তিন্নি বলেননি। তবে কামরুল সাহেব বলল, পাচার, এটা কখনই সম্ভব না। তিন্নি এসে দাঁড়ায় কামরুল সাহেবের পাশে। সেও এসে জবাব দেয়, রামিম, এসব পাগলামি করে লাভ নেই। আমি তোকে ভাইয়ের নজরে দেখেছি সবসময়। বিয়েটা ভাঙিস না, আমি হাত জোর করছি তোর কাছে। অবাক হওয়া ছাড়া আর কিছুই থাকে না রামিমের। যার জন্য নিজের আত্মসম্মান জেদ সব ভুলে এসে দাঁড়ালো, সেই বলল, ভাইয়ের মতো আর কিছু না। তখন আর আমার কিছু বলার থাকে না।
তিন্নি বেশিক্ষণ দাঁড়ায়নি সেখানে, কথাটা বলেই রুমে চলে গেছে। আজ কান্না করার উপায় নেই, বাড়ি ভর্তি মানুষ। কিছুক্ষণ পর হয়তো ছেলেপক্ষের লোক চলে আসবে, হতে পারে কিছু মানুষের জীবনের সমাপ্তি আজই হয়ে যাবে। হঠাৎ করে বাড়িটা হইচই মেতে উঠলো, সাউন্ড বক্সের সাউন্ড আরও বেড়ে গেল। সবাই দৌড়ে গেটের সামনে গেল। ছেলেপক্ষের লোক এসেছে। কামরুল সাহেব এতটাও অবুঝ নয়, তিনি যে রামিমকে চায় সেটা তার অজানা নয়। তবুও সে কিছু বলছে না, এখন আর সময় নেই। বিয়েটা হতেই হবে, নইলে যে মানসম্মান আর কিছুই থাকবে না তার। ওদিকে মানতে কষ্ট হলেও সত্যি তিনি কাঁদছে না মেকআপ নষ্ট হওয়ার ভয়ে। তার কান্না পাচ্ছে ভীষণ, তবুও কাঁদছে না। এত সুন্দর করে সেজেছে সে, সব নষ্ট হয়ে যাবে তার ভয়ে। আসলে মেয়ে মানুষকে বোঝা কঠিন। রামিম শেষবারের মতো তিন্নির রুমে আসে। চোখের দিকে তাকাতেই চোখ নামিয়ে নেয় তিন্নি। রামিম বলল, তিন্নি। তিন্নি বলল, হ্যাঁ বল। রামিম বলল, চল পালাই, কেউ মেনে নিবে না আমাদের। আমি জানি তুইও আমাকে ভালোবাসিস, কেন এমন করছিস? তিন্নি বলল, রামিম, আমি তোকে কখনোই ভালোবাসিনি। এই পরিবারে শুধু আমি আব্বুকেই ভালোবাসি, তার কথা অমান্য করতে পারবো না আমি। রামিম বলল, তিন্নি, তাহলে আমি কে? কথাটা শেষ করতে দেয় না তিন্নি, রামিমকে বের হয়ে যেতে বলে। অসহায়ের মতো রামিম তাকায় তিন্নির দিকে। আজ সে ব্যর্থ, কারো কাছে মূল্য নেই রামিমের ভালোবাসার। না বুঝলো কামরুল সাহেব, না বুঝলো তিন্নি। তবে থেকে কি হবে? পৃথিবীতে তার আপন বলতে পরিবারের লোকেরাই। তারা সবাই আজ মুখ ফিরিয়ে নিয়েছে। কেউ কি বোঝে না রামিমের অনেক কষ্ট হচ্ছে? দরজার পাশে দাঁড়িয়ে কামরুল সাহেব তাদের কথোপকথন শোনেন, তবুও সে তার সিদ্ধান্তে অটল। দুটো মানুষের যে ভিতরে জ্বলে পুড়ে ছাই হয়ে যাচ্ছে, সেদিকে খেয়াল নেই তার। বিয়ের কাজ চলছে, আশেপাশে অনেক মানুষ, কিন্তু তিন্নির চোখ জোড়া একজনকেই খুঁজে চলেছে। কিন্তু রামিম তো নেই। সে তো এতটাও শক্ত নয়, সে নিজের চোখে দেখতে পারবে না তিন্নির বিয়ে। মেয়েটাকে বড্ড ভালোবাসে যে রামিম। রামিম কোথায় তা কেউই জানে না, স্বয়ং লেখকও জানে না। এ সময় কামরুল সাহেবের মনে কি চলছে কে জানে। তবে তিন্নির চোখ ঝাপসা হয়ে আসছে, সে বারবার তাকাচ্ছে এদিক ওদিক। কোথাও নেই রামিম। কাজী সাহেব বলছে বিয়ে পড়তে, বারবার বলছে কবুল বলতে, সেদিকে তিন্নির ভ্রুক্ষেপও নেই। চোখের সামনে ভেসে উঠেছে পুরনো স্মৃতিগুলো। মনে পড়ে যায় রামিমের কথাগুলো। উঠে দাঁড়ায় তিন্নি। বিয়েটা করবে না সে। কামরুল সাহেবের সামনে গিয়ে বলে, বাবা, আমি বিয়েটা করতে পারবো না, এর চাইতে মরে যাওয়া ভালো। কামরুল সাহেব কিছুই বলছে না, কেন জানি তার ঠোঁটের কোণে অস্পষ্ট একটা হাসি চলে আসে। তিন্নি দৌড়ায় রামিমের রুমে। বাইরে থেকে দরজা নক করে তিন্নি। দরজা খুলে না, ধাক্কা দিতেই দরজা খুলে যায়। তবে রামিম ঘরে নেই। বিছানার উপর পড়ে আছে একটা চিরকুট। তিন্নি বিছানায় বসে চিরকুটটা হাতে নেয়। ওদিকে বাড়ির হইচই থেমে গেছে। ছেলেপক্ষের লোক নানান কথা বলে রাগ করে চলে যাচ্ছে। যাবে না কেন? এত কিছুর পর এসে মেয়ে বলে বিয়ে করবে না। হঠাৎ তিন্নির বুক কেঁপে উঠে, হাতে থাকা কাগজটা পড়ে যায়। দরজার পাশে এসে দাঁড়ায় কামরুল সাহেব। তিনি আপাতত কোনো কিছুই বলছে না, তবে বুঝতে পারছে সবই। তিনি এখন খুশি, কারণ অনেক ভাবার পর তিনি বুঝতে পেরেছেন রামিম আর তিন্নি দুজন দুজনের পরিপূরক। এরা একে অপরকে ছাড়া কেউই ভালো থাকতে পারে না। সমাজ কি বললো তাতে কি আসে যায়? বাঁচবে আর কয়দিন? ছেলে মেয়ের মুখের হাসি না দেখতে পেলে কিসের ভালো থাকা এই পৃথিবীতে? তিন্নি থাওয়া মেরে বসে আছে, কোনো কথা বলছে না। কামরুল সাহেব চিঠি হাতে নিয়ে পড়তে শুরু করলেন। প্রিয় বাবা, আশা করছি ভালো আছো। অবশ্য তোমার ভালো থাকার জন্যই আমি চলে যাচ্ছি। আমি জানি এতক্ষণে তিন্নির বিয়েটা হয়ে গেছে। তুমি এবার খুশি তো বাবা? জন্মের পর থেকে আজ পর্যন্ত তোমার কোনো কথা অবাধ্য হইনি আমি। তবে তুমি কখনো আমাকে আদর করনি, সারাটি জীবন আমাকে অবহেলা করে গেছো। মনে আছে তোমার? তুমি তিন্নিকে কোলে করে নিয়ে স্কুলে যেতে। তোমার শার্টের কোণে আমি চোখ মুছতাম। তোমার হাতের আঙুল ধরে কখনো স্কুলে যাওয়ার সৌভাগ্য হয়নি আমার। মনে পড়ে কি বাবা? তুমি রোজ খাবার টেবিলে বসে তিন্নিকে খাইয়ে দিতে। জানো, আমারও খুব ইচ্ছে হতো তোমার হাতে খাবো বলে, কিন্তু সেটাও কোনোদিন হয়ে ওঠেনি। আমি অসহায়ের মতো চেয়ে থাকতাম। তখনও কিছু বুঝতাম না, তবে এতটুকু বুঝতাম তোমার আমাকে পছন্দ না। তুমি রোজ অফিস থেকে ফেরার সময় তিন্নির জন্য চকলেট আনতে। কই, কোনোদিন তো আমার জন্য চকলেট আনোনি। কখনো তো অফিস থেকে ফিরে আমাকে কোলে তুলে একটা চুমু খাওনি। সব সময় তিন্নিকে আদর করছো। আমি ওর আশেপাশে থাকতাম যাতে আমাকেও একটু আদর করো। কি দোষ ছিল আমার বাবা? কেন এমন করতে আমার সাথে? তারপর একটু বড় হলাম, বুঝতে শিখলাম তোমার আমাকে পছন্দ নয়। আমি তোমার থেকে দূরে থাকতাম। তখনও কষ্ট হতো, কখনো মুখ ফুটে বলতে পারিনি। আজ বললাম, কারণ এটাই শেষ কথা আমার। বাবা, এত কিছুর পরও না আমি তোমাকে ভালোবাসতাম, তাই তিন্নির ব্যাপারটা বলেছিলাম তোমাকে। ভেবেছিলাম হয়তো এই ইচ্ছেটা পূরণ করবে আমার। আর তিন্নি, তোর হয়তো বিয়ে হয়ে গেছে। যাই হোক, তোকে অনেকটাই ভালোবাসতাম। মনে পড়ে একদিন স্কুল থেকে আসার সময় তোর পায়ে কাঁটা বেঁধেছিল। আমি সেই দিন নিজের পা ব্লেড দিয়ে কেটে তোর সাথে খুঁড়ে হেঁটেছিলাম। তোর কাছে কাছে থাকতাম সব সময়, কারণ তোকে আমি ভালোবাসতাম। কখনো বলা হয়নি, তবে ভালোবাসতাম।
তুই আর বাবা দুজনের কাছে গিয়েছিলাম আমি। কেউ বুঝিসনি আমার কষ্টটা। তুইও স্বার্থপরের মতো একা করে ফেললি আমাকে। যাই হোক, ভালো থাকিস, সুস্থ থাকিস। পারলে এই পাগলটাকে মনে রাখিস, কখনো ভুলে যাস না। আমি কোথায় আছি জানি না, হয়তো এটাই আমার পৃথিবীতে শেষ দিন। তবে এতটুকু বলতে পারি, আমি মরে গেলে আমার লাশটা কখনো কামরুল সাহেবের সামনে যাবে না। তার কাছে মান সম্মানটাই সবার আগে। আম্মুকে দেখে রাখিস, আর টুনিকে লেখাপড়া করাবি, ওকে উকিল বানাবি। আমার শেষ আবদারটা রাখিস। জানি এখন আর ভালোবাসি বলার অধিকারটা নেই আমার, তবুও বললাম ভালোবাসি তোকে অনেক। আপাতত পরিবেশ শান্ত। কামরুল সাহেব আজ কাঁদবেন, বেশ আয়োজন করেই কাঁদবেন সে। তিন্নি মেয়েটা মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছে। নাজদিন বেগম শব্দ করে কান্না করছেন। এই বাড়িতে আর কোনোদিনও সুখ আসবে না। বাড়িটা আজ মরে গেল। রামিম চলে গেছে আজ 2 বছর হলো। তিন্নি এখনো দরজার পাশে বসে থাকে রামিম ফিরবে বলে। সত্যি কি ফিরবে? ছেলেটাকে হারিয়ে কামরুল সাহেবও ভালো থাকতে পারেননি। মেয়েটারও এই অবস্থা দেখে তিনি নিতে পারছেন না। তারও ইচ্ছা হয় মাঝে মাঝে সবাইকে ছেড়ে চলে যেতে। এই পরিবারটাকে নিজ হাতে হত্যা করেছেন তিনি। তিনি রোজ কল্পনায় ভাবে রামিম আসবে, এসে দরজায় নক করবে। সে খুলে দিতেই তিন্নিকে জড়িয়ে ধরবে রামিম। রাত হলে লাইট জ্বালিয়ে ঘুমানোর অপরাধে কান মলে দেবে তিন্নির। খাবার টেবিলে বসে পা ছোঁয়াছুঁয়ির প্রতিযোগিতা হবে। বিকেল হলেই ছাদে বসে আড্ডা দেওয়া হবে। আর একটা মেয়ে হবে তাদের, নাম হবে সুকর্ণা। মেয়েটাকে নিয়ে প্রথম জিরু বাবার কাছে যাবে রামিম। তিন্নি কিছুটা রাগ করবে, তবে আবার রাগ কমে যাবে মেয়েটার হাসিতে। রাত হলে মেয়েটাকে পাশে রেখে মেয়ের বাবার বুকে মাথা রেখে ঘুমিয়ে যাবে তিন্নি। এরকম শত কল্পনায় দিন কাটে তার। রামিম আসবে, অবশ্যই একদিন আসবে। সত্যি কি আসবে, নাকি দেয়াল ভাঙতে না পেরে দেয়ালের নিচে চাপা পড়ে মরে যাবে রামিম? হয়তো রামিম আসবে, নয়তো না। এই গল্পের সমাপ্তি স্বয়ং লেখকও জানে না। কিছু গল্প চলতে থাকুক এভাবেই। আমি কে সমাপ্ত লেখার? সব গল্পে হ্যাপি এন্ডিং হয় না। কিছু গল্প চোখের কোণে জল এনে দেয়, এটাও তেমনি চোখের কোণে জল এনে দেওয়ার মতো গল্প। তো গাইস, এখানে শেষ হলো সম্পর্কের দেয়াল গল্পটি। তো যদি গল্পটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এন্ড শেয়ার করে দিবে। আর চ্যানেলটাতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিবে। আর খুব শীঘ্রই তোমাদের জন্য নতুন গল্প নিয়ে আসা হবে। আর তোমরা অবশ্যই কমেন্টে জানিয়ে দিবে নতুন গল্প কী হিসেবে চাও।